আসসালামু আলাইকুম। গল্পের অঙ্গনে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম হুমায়ুন আহমেদ রচিত অচিনপুর গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বটি চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দিব। তো চলুন শুরু করি আজকের গল্পটি। আশ্বিন মাস আসতেই সাজ পড়ে গেল স্কুলে। স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, গান আবৃত্তি তো হবেই, সেই সঙ্গে নাটক হবে স্টেজ বেঁধে। হিরণ্য রাজা নাটকের নাম। হিরণ্য রাজার পাঠ করেছেন বাদশা মামা। উৎসাহের সীমা নেই আমাদের। খালারাও ঘ্যান ঘ্যান করতে লাগলেন নাটক দেখবার জন্যে। মেয়েদের জন্যে পর্দা ঘেরা আলাদা জায়গা করা হয়েছে। এই বাড়ির মেয়েরা আগে কখনো নাটক ফাটক কিছুই দেখেনি, দেখবার শখ খুব। ছোট নানি আর্জি নিয়ে গেলে নানাজানের কাছে। এসব কি দেখবে না না বলে প্রথম দিকে প্রবল আপত্তি তুললেও শেষের দিকে তাকে কেমন নরম মনে হলো। সুযোগ বুঝে নানিজান বলে চলছেন, একদিনের মোটে ব্যাপার, আমোদ আহ্লাদ তো কিছু করে না। না করে না, রাত দিনই তো আমোদ চলছে। আচ্ছা যাক, পর্দা করে যেন যায়। স্কুল ঘরে স্টেজ সাজানো হয়েছে। হ্যাজাকের আলোয় ঝলমল করছে চারিদিক। হ্যারিকেন হাতে নিয়ে গ্রামের লোকজন আসছে কাতারে কাতারে। পর্দায় আড়াল করা মেয়েদের জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। আমি আর নবু মামা বসেছি মেয়েদের সঙ্গে। ছোট নানি আর দু খালা চাদর গায়ে চুপচাপ বসে আছেন। নাটক শুরু হতে হতে রাত হয়ে গেল। বাদশা মামা সেজেছেন হিরণ্য রাজা। এমন মহান রাজা দিন দুঃখীদের জন্য সমস্ত বিলিয়ে দিচ্ছেন। দুশ্চরিত্র মন্ত্রী ঘোঁট পাকাচ্ছে তলে তলে। রাজা আপন ভোলা মানুষ, কিছু জানতেও পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো দেখছি সবাই। একসময় হিরণ্য রাজা মনের দুঃখে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছেন। রানীও চলেছেন তার পিছু পিছু। নানিজান চমকে বললেন, মেয়ে কোচিকে এলো? কার মেয়ে? ও হচ্ছে হারু দাদা, মেয়ে সেজেছে। হোমা, হারু নাকি? নানিজানের চোখে আর পলক পড়ে না। বিবেকের পাঠ করল আজমল। খালারা কাঁদতে কাঁদতে চাদর ভিজিয়ে ফেলল। শেষ দৃশ্যে হিরণ্য রাজা মন্ত্রীকে বলছেন, এই রাজ্য তুমি লও ভাই, কাজ নাই রাজ্য পাটে। আমি বনবাসে যাব, সেইখানে শান্তি আপার। ছোট খালা বললেন, বেকুবটা মন্ত্রীকে মেরে ফেলে না কেন? মন্ত্রী বলছে, দ্বন্দ্বযুদ্ধ হোক রাজা, বৃথা তর্কে কোনো ফল নাই। ঝনঝন যুদ্ধ শুরু হয়ে গেল। নবু মামা উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন। নানিজান পিছন থেকে চেঁচাচ্ছেন, ও নবু বস, দেখতে পাচ্ছি না, বসে পড়। কি তীব্র উত্তেজনা! রাজার মৃত্যুতে সবার চোখে জল। বাদশা মামার জয় জক্কার, কি পাঠটাই না করলেন! নানা জানো যে শেষ পর্যন্ত অভিনয় দেখবেন, তাকেও ভাবিনি। পাঁচিতে উঠতে যাবে এমন সময় তিনি এসে হাজির। বাদশা তো বড় ভালো করেছে, এই বলে পাঁচিতে উঠবার তাড়া দিয়ে তিনি চলে গেলেন হেডমাস্টার সাহেবের বাড়ি। সেখানে তার রাতের দাওয়াত। বাড়ি গিয়ে দেখি মেহমানে বাড়ি ভর্তি। নান্দিপুর থেকে নানাজানের ফুফাতো বোন এসেছেন ছেলে মেয়ে নিয়ে। সকাল সকালই পৌঁছতেন, নৌকো দাঁড় ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি আর নমু মামা অবাক হয়ে গেলাম মেহমানদের মধ্যে অদ্ভুত সুন্দর একটি মেয়েকে দেখে। নানাজানের ফুফাতো বোনের বড় মেয়ে, ডাকনাম এলাচি। এমন সুন্দর মানুষ হয়! 2 মাসের ভেতর এলাচির সঙ্গে বিয়ে হয়ে গেল বাদশা মামার। আপাত কার্যকারণ ছাড়াই যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার ঘটে, তাই কেমন করে পরবর্তী সময়ে মানুষের সমস্ত জীবন বদলে দেয়, ভাবতে অবাক লাগে। সিরাতে নাটক দেখে সবাই বাদশা মামার উপর মহাপ্রসন্ন ছিলেন। বাড়ি এসে দেখেন ফুলের মতো একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাদশার সঙ্গে এর বিয়ে হলে কেমন হয়, এই ভাবনা চকিতে খেলে গেল সবার মনে। এলাচি স্থায়ীভাবে নানাজানের বাড়িতে উঠে এলেন। নাম হয়ে গেল লাল বউ। আমি ডাকতাম লাল মামি, নবু মামা ডাকত লাল ভাবি। টকটকে বর্ণ, পাকা ডালিমের মতো গাল, আর কি নামেই বা ডাকা যায়। নবু মামা এবং আমি দুজনে একই সঙ্গে লাল মামির প্রেমে পড়ে গেলাম। সদা ঘুরঘুর করি, একটু যদি ফুটফরমাইশ করতে দেন এই আশায়। লাল মামি কাকে বেশি খাতির করেন, আমাকে না নবু মামাকে, এই নিয়ে ঝগড়া হয়ে যায় দুজনের। স্কুলে যাবার পথে বই খাতা নামিয়ে হয় হাতাহাতি। লাল মামির বড়ই খাবার ইচ্ছে হয়েছে। খেলা বন্ধ করে দুজনেই ছুটেছি ইন্দু সাহার বাড়ি। ইন্দু সাহার বাড়িতে 2টি বড়ই গাছ,
মিষ্টি যেন গুড়। লালমামির ইচ্ছা হয়েছে কামরাঙ্গা খাবেন, ঝাল লঙ্কা মাখিয়ে। বাড়ির পেছনে বিস্তৃত বন, এখানে ওখানে গাছ আছে লুকিয়ে, দুজনই গেছি বনে। মেয়েরা খুব সহজেই ভালোবাসা বুঝতে পারে। লালমামিও দুজনকেই বুঝে ফেললেন। পোষা বেড়ালের মতো আমরা তার সঙ্গে সঙ্গে বেড়াই। মোহরের মা বলে, পুলা দুইটা মাইয়া স্বভাবের, এসব ভালো না গো। আমি আর নবু মামা তখন নির্বাসিত হয়েছি পাশের ঘরে, কতটুকুই বা দূরে। লালমামি হাসছেন, আমরা শুনতে পাচ্ছি। লালমামি বলছেন, চুল ছিঁড়ে গেল। আমরা উৎকর্ণ হয়ে শুনছি। লালমামি যদি কখনো বলেছেন, এই যা, আজ খাওয়ার পানি আনি নাই, অমনি নৌমামার তড়াক করে লাফিয়ে পড়েছে বিছানা ছেড়ে, ভাবি পানি নিয়ে আসছি আমি। একঘেয়ে কোনো আকর্ষণ থাকে না। মায়ের প্রতি মানুষের অন্ধ ভালোবাসাও ফিকে হয়ে আসে একঘেয়েমির জন্যেই। ভাই বোনের ভালোবাসার ধরনও বদলাতে থাকে। লালমামির প্রতি আমাদের ভালোবাসা ফিকে হওয়ার কোনো ভয় ছিল না। তার মতো বিচিত্র স্বভাবের মেয়ে আমি পরবর্তী জীবনে আরেকটি মাত্র দেখেছিলাম। যে কথা বলছিলাম, লালমামি আমাদের বিচিত্রভাবে আকর্ষণ করলেন। হয়তো আমি আর নবু মামা দুজনে বসে আছি তার ঘরে। মামি হুকুম করলেন, নবু দরজা বন্ধ করে দে, খোল, এবার আলমারি খোল, রাজার পোশাকটা বের করতো। আমি আতকে উঠে বলেছি, বাদশা মামা মেরে ফেলবে। ঠোঁটুন্টে মামি তাচ্ছিল্যের ভঙ্গি করছেন। নে তুই এই মুকুটটা পরে ফেল। নবু তুই কি সাজবি, সন্ন্যাসী? নৌমামা বললেন, তুমি কি সাজবে আগে বলো। আমি রানী সাজব। তাহলে আমি রাজা সাজব। ততক্ষণে আমি ঢলঢলে মুকুটটা মাথায় পরে ফেলেছি। তারস্বরে চেঁচাচ্ছি, না আমি রাজা সাজব। মামি বললেন, যুদ্ধ হোক দুজনার মধ্যে, যে জিতবে সেই রাজা। কথা শেষ না হতেই নবু মামা ঝাঁপিয়ে পড়েন আমার উপর। দুজনে ধুলো মাখা মেঝেতে গড়াগড়ি খেতে থাকি, যেন এই যুদ্ধে জীবন মরণ নির্ভর করছে। আল্লাহ জানেন নবু মামা এই লিকলিকের শরীরে এত জোর পায় কি করে। জয় পরাজয় নির্ধারিত হতে দীর্ঘ সময় লাগে। মুখে নখের রক্তাভ আচড়ে ধুলি ধূসরিত শার্ট নিয়ে যখন যুদ্ধজয়ী রাজা দাঁড়ান, তখন মামি নির্বিকার ভঙ্গিতে বলেন, আজ আর না, আজ থাক, যা তোরা আমার জন্য তেঁতুল নিয়ে আয়। বলতো তুই, টানলে ছোট হয় কোন জিনিস? লালমামি বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে বলেন, হাজার চিন্তাতেও মাথায় সে জিনিসটার নাম আসে না। টানলে যা ছোট হতে থাকে। পারলি না, দেশলাই আন, আমি দেখাচ্ছি। নবু মামা দৌড়ে দেশলাই নিয়ে আসেন। মামি আমাদের দুজনের স্তম্ভিত চোখের সামনে ফস করে একটা বার্ডসাইড সিগারেট ধরিয়ে টানতে থাকেন। কোন ফাঁকে জানি বাদশা মামার কাছ থেকে জোগাড় করে রেখেছিলেন। আমাদের দুজনের নিঃশ্বাস পড়ে না। মামি বলেন, এই দেখ, যতই টানছি ততই ছোট হচ্ছে। আমরা হা করে তাকিয়ে থাকি মামির দিকে। মামি আধ খাওয়া সিগারেট বাড়িয়ে ধরেন আমাদের দিকে। শান্ত গলায় বলেন, নে এবার তোরা টান। হা করে দেখছিস কি, কষে টান দে, নইলে তো বাড়িতে বলে দিবি। মামির মুখের গন্ধ দূর করবার জন্যে পানি আনতে হয়, এলাচদান আনতে হয়। সেই সঙ্গে মামির প্রতি আমাদের এক নিষিদ্ধ আকর্ষণ জড়ো হতে থাকে। বাড়ির বৌঝিরা লালমামিকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলো। এ কেমন ধারা বউ, লাজ নেই, সহবত নেই। কোথায় শাশুড়িকে দেখে এক হাত ঘোমটা দিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে তা নয়, টকবগিয়ে ঘোড়ার মতো চলে যায়। নতুন বউ রান্নাঘরে গিয়ে বসুক না দুদণ্ড, ননদের হাত থেকে আনাজ নিয়ে জোর করে কুটে দিক তা নয়, গলায় বাঁশ দিয়ে হাসছে হি 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 হি। মোহরের মা সময় বুঝে ছড়া কাটে। রূপার কয়দিনের, নিমতা ফুল জয়দিনের। নিমতা ফুল সকালবেলাতেই ফোটে, রোদ একটি তেতে উঠতেই ঝরঝর করে ঝরে পড়ে। কিন্তু যার জন্যে বলা, সে শুনছে কই। শাশুড়ি মুখের উপর কিছু বলেন না, লোকে বলবে বউ কাটকি শাশুড়ি, কি লজ্জার কথা। একমাত্র চাবিকাঠি বাদশা মামা, সেই তো পারে বউয়ের রীতিনীতি শুধরে দিতে। কিন্তু দেখে শুনে মনে হয় বউ জাদু করেছে বাদশা মামাকে। বিয়ের পরপরই বাদশা মামা ভয়ানক বদলে গেছেন। চালচলনে, কথাবার্তায় ভয়ানক অস্থিরতা এসেছে। আগে সমস্ত দিন বাইরে পড়ে থাকতেন, রাতের বেলা খেতে আসতেন, বাড়ির সঙ্গে এইটুকুই যার সংযোগ। এখন সমস্ত দিন বাড়িতে থাকেন, কিন্তু সেও অন্যরকম থাকা। হয়তো মিনিট খানিকের জন্য লালমামির ঘরে এসেছেন, চোখে মুখে ব্যস্ততার ভাব, যেন কোনো দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না। লালমামি ভ্রুকুচে করে বললেন, কি চাও? কিছু না, কিছু না বলে
মামা বিব্রত ভঙ্গিতে চলে গেলেন। বসে রইলেন বাইরের ঘরে একা একা। আবার হয়তো এলেন কিছুক্ষণের জন্য, আবার বাইরে গিয়ে বসে থাকা। নানিজান একদিন বললেন, বাচ্চা কি হয়েছে রে? বাচ্চা মামা কিছু বললেন না, ফাল ফেলিয়ে তাকিয়ে রইলেন। সবাই অবাক হলো যেদিন বাচ্চা মামা কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। নানাজান সেদিনই প্রথম লালমামির ঘরে এসে ঠান্ডা গলায় বললেন, এলাছি, বাচ্চার কি হয়েছে? লালমামি চুপ করে রইলেন। নানাজান বললেন, তোমাদের মিল হয় না কেন, কি ব্যাপার? লালমামি চুপ করে রইলেন। নানাজান শান্ত গলায় বললেন, এলাছি, সরফরাজ খানের বাড়িতে কোনো বেচাল হয় না, খেয়াল থাকে যেন। নানাজান বেরিয়ে এসে ছোট নানিজানকে কিছুক্ষণ অকারণে বুকে নিচে নেমে গেলেন। সারাদিন বাড়ি থমথম করতে লাগল। সে সন্ধ্যায় কানাবিবি যখন সাপ খেলান সুরে কোরআন পড়তে শুরু করল, তখন কেন জানি না ভয়ে আমার বুক কাঁপতে লাগল। তৃতীয় দিনের দিন সকালবেলা বাদশা মামা ফিরে এলেন। ভিতরের বাড়িতে না এসে বাইরের ঘরে বসে রইলেন। নানিজান এসে তাকে নিয়ে গেলেন ভিতরের বাড়িতে। মামা সারাক্ষণই সংকুচিত হয়ে রইলেন। যখন লালমামির সঙ্গে তার দেখা হলো, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। সবচেয়ে অবাক হওয়ার ব্যাপারটি হলো রাতে বাদশা মামা লালমামির ঘরের দরজায় টোকা দিলেন। মামি বললেন, কে? বাদশা মামা নিষ্প্রাণ গলায় বললেন, আমি। এদিকে পাশের ঘরে আমি আর নবু মামা কানখাড়া করে বসে আছি, কিন্তু আর কোনো সার শব্দ পাচ্ছি না। বাদশা মামা নিচু গলায় বললেন, দরজাটা খোল। লালমামি কোনো সার শব্দ করলেন না। শেষ পর্যন্ত বাদশা মামা আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন। আমরা তিনজন এক খাটে শুয়ে রইলাম। মামা বারবার বলছেন, কাউকে বলবি না, খবরদার। না বললে কান ছিঁড়ে ফেলবো দুজনের, মনে থাকে জানো। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়েন। কালান্তক ম্যালেরিয়া, হাত পা শুকিয়ে কাঠি, পেট ফুলে ঢোল। উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায়। নবু মামা চাদর গায়ে দিয়ে জলচৌকিতে বসে বসে দেখে। ম্যালেরিয়ার তখন খুব ভালো ওষুধ বেরিয়েছে, গাঢ় হলুদ রঙের কুইনাইন ট্যাবলেট। সেকালের 1 পয়সার মতো বড়, আস্ত গেলা যায় না, গলায় আটকে থাকে। সপ্তাহে একদিন খাবার নিয়ম, ম্যালেরিয়া হোক আর না হোক। ওষুধ খেলেই তানে ভূ ভূ করত, মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে একসময় নবু মামার জ্বর সারল। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লালমামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে হেসছো কেন, আমার দিকে তাকিয়ে হাসো। শুনে লালমামি নিষ্ঠুরের মতো বলে বসেন, তোর দিকে তাকিয়ে হাসবো কিরে, তুই তো চিমকিটা হয়ে গেছিস। নবু মামার আকাশ ফাটান কান্না থামাবার জন্যে লালমামিকে অনেকক্ষণ নবু মামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্য নবু মামার স্কুল যাওয়াও বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছে মতো ছেকে ধরছে। আজ সর্দি তো কাল জ্বর, পরশু পেট নেমেছে। সপ্তম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার অনুরোধে বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাদশা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সবসময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার মনোহর দ্বীপুরে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানে থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা। শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুনগো। নবু মামা সেখানে থেকেই পড়াশোনা করবেন। নানাজান নিজে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবু মামা আগের চেয়েও মিয়ে গিয়েছেন। আমাকে ধরাবালায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকব। নবু মামা আমার সার্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি, এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবু মামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই, তার মুখে শুধুই লাল ভাবির কথা। আমি বললাম, নবু মামা আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব, তুই বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সুতো নিয়ে কি যেন করছিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে তিনি সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো, দৌড়ে তোর ছোট খালার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয়, বলবি আমি চাইছি। সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম, বলবেন তো মামি, আজই বলতে হবে,
আজ সন্ধেবেলাতেই। মামি বিরক্ত হয়ে বললেন, কি ঘ্যান ঘ্যান করিস? পরের বাড়িতে আছিস যে হুঁশ নেই? ইচ্ছে হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পর পাঞ্চি নৌকা করে নানা যান আর নবু মামা চলে গেলেন। যাবার সময় নবু মামার সে কি কান্না, কিছুতেই যাবেন না। লাল মামির শাড়ি চেপে ধরেছে, তারস্বরে চেঁচাচ্ছে, আমি যাব না, যাব না। লাল মামি শুকনো গলায় বললেন, শাড়ি ছাড়, শাড়ি ধরে চেঁচাচ্ছিস কেন? নবু মামা চলে যাওয়ার পর আমার কিচ্ছু করবার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুলে, সারাদিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেল বেলাটা আর কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হেঁটে হেঁটে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে, যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গিয়েছে। হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি, এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এ ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছে। আমি বলছি, না, হোক, আমার ফাঁসি হোক। মেয়েটি অপলকে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো। সোনাখালি পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছিল। এক একদিন নিশীথ রাত্রে একা একা ফিরেছি। অন্ধকারে একা ফিরতে ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও, খেয়ে গুষ্টি উদ্ধার কর। এইসব কথা কখনো গায়ে মাখি না। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটখাটো কষ্টের ব্যাপার যা প্রতিদিন ঘটত, এই নিয়ে সেই কারণে কোনো মাথা ব্যথাই ছিল না। দিন আর কাটতে চায় না কিছুতেই। স্নেহ, ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই। কেন জানি না, অসুখটাই ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া অন্য কাজ নেই। মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন। নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। পীরপুরে জন্মাষ্টমীর মেলা, যাবি নাকি দেখতে? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখে শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতো দেখায়। লাল মামি বড় একটা হাসেন না, হয়তো দরজার বাইরে থেকে বলেন, রন্নুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই, না থাকলেই ভালো। এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষ্ট নয়নে তাকিয়ে থাকি। সে সময় আমি লালমামিকে একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি। কোনো ব্যক্তিবিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম। পরবর্তী সময় অবশ্য আরও অনেকের জন্যই এমন হয়েছে। ঠিক এ সময় আমার সফুরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অন্তরঙ্গতা হবে, এ আমার খুব ছোটবেলাকার বাসনা। তিনি আমার চেয়ে বৎসর খানেকের বড় হবেন। খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকেই দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক করে শব্দ করছেন আর মুখে বলছেন, উড়ে গেল পাখি। প্রথম দিন এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে দেখতে পাননি, কাজেই তিনি লাঠি হাতে ঠক ঠক করতে লাগলেন আর পাখি উড়াতে লাগলেন। আমি যখন গিয়ে জিজ্ঞেস করলাম, খালা কি করেন? খালার লজ্জায় চোখে পানি এসে গেল। কোন রকমে বললেন, কিছু না, আমি খেলি। তারপরও খালাকে এমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি। লজ্জা পাবেন এই জন্য আমি তার সামনে পড়িনি। তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো, কিন্তু তিনি আমাকে দেখলে ভারী লজ্জা পেতেন। অসুখের সময় প্রায়ই সফুরা খালা এসে দাঁড়াতেন আমার দরজায়। আমি ডাকতাম, খালা ভেতরে আসেন। না, আমি এখানেই থাকি। এই বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায়। অনেক রকম কথা হতো তার সাথে। কি ধরনের কথা তা আজ আর মনে নেই। মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে টিপে হাসতেন। খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন। একদিন এসে বললেন, কাল রাতে ভারী আশ্চর্য একটি ব্যাপার হয়েছে রঞ্জু। ঘুমিয়ে আছি, হঠাৎ হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি একটি ফুটফুটে পরী আমার খাটে বসে আছে। আমি তো অবাক। তারপর পরীটি অনেক গল্প করল আমার সঙ্গে। ভোর হয়ে আসছে যখন, তখন সে বলল, আমি যাই। আমি বললাম, ও ভাই পরী, তোমার পাখায় একটু হাত দেব? সে বলল, দাও না। আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম, কি তুলতুলে পাখা।
আর সেই থেকে আমার হাতে মিষ্টি গন্ধ দেখো না শুকে। আমি সফুরা খালার হাত শুকতেই বকুল ফুলের গন্ধ পেলাম। খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে ঘুরে বেরিয়েছেন, তারই গন্ধ। সফুরা খালা সত্যিই ভারী অদ্ভুত মেয়ে ছিল। এক রাতে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমি লিলিকে স্বপ্নে দেখলাম। সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে, রঞ্জু, তোর একটুও যত্ন হচ্ছে না এখানে, তুই আমার কাছে চলে আয়। আমি লিলির কথা তুলেই গিয়েছিলাম। কতদিন হয়েছে সে চলে গেছে, এ দীর্ঘদিনেও তার কথা কেন যে মনে পড়ল না। স্বপ্ন ভেঙে গেলে আমার খুব অবাক লাগলো। লিলি যে দেখতে কেমন ছিল তা পর্যন্ত আমার মনে নেই। শুধু মনে আছে তার চিবুকটা লম্বাটে ধরনের ছিল, সেখানে একটা লাল রঙের তিল ছিল। লিলি ছোটবেলায় আমাকে এই তিল দেখিয়ে বলতো, রঞ্জু, এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম। দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁতভাবে দেখলাম এবং সে রাতেই ঠিক করলাম ঘুম ভাঙতেই নানাজানের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি লিলিকে চিঠি দেব। এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো। মনে হলো শরীর সেরে গেছে, একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাই। বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছলিয়ে উঠল। এমন উত্থাল পাথাল আলো দেখলে মানুষের মনে এত দুঃখ আসে কেন কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। পা যখন ধরে এলো তখন দেয়াল ঘষে বসে রইলাম। হঠাৎ শুনি পাশের ঘরে লাল মামি কাঁদছেন। কোনো ভুল নেই, স্পষ্ট শুনতে পেলাম। মামাও যেন নিচু গলায় কি একটা বললেন। মামি কান্না থামিয়ে ধমকে উঠলেন, কোনো কথা শুনবো না আমি। বাইরের এই অপূর্ব জ্যোৎস্নার সঙ্গে এই ঘটনা কেমন যেন মিশে খায় না। আমার মন খারাপ হয়ে গেল। নানাজান বললেন, ঠিকানা নিয়ে কি করবি? চিঠি লিখব। এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়ল। আমি চুপ করে রইলাম। নানাজান একটু কেশে বললেন, শরীরের হাল কেমন? জ্বর আছে? জি না। নবু তোর কাছে চিঠি পিঠি লেখে? জি লেখে। পূজার বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে। বলতে বলতে নানাজান হঠাৎ কথা থামিয়ে বলেন, লিলিরা আগে যেখানে থাকতো এখন সেখানে নাই। নতুন ঠিকানা তো আমার জানা নাই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে বলবো। লিলি আপনার কাছে চিঠি লেখে নানাজান? একটু তোতলে তোতলে বললেন, কম লেখে। আশ্বিনের গোড়াতেই নবু মামা এসে পড়লেন। তাকে দেখে আমার চোখে পলক পড়ে না। লম্বায় বেড়েছেন, স্বাস্থ্য ভালো হয়েছে, ঠোঁটের উপর হালকা নীল মুখের রেখা। নবু মামা আমাকে দেখে হই হই করে উঠলেন, তোর একই হাল রঞ্জু? অসুখ করেছিল আমার। আপনাকে আর চেনা যায় না মামা। স্বাস্থ্য দেখেছিস? দেখ, হাতের মাছ টিপে দেখ। মাছ টিপে দেখার দরকার পড়ে না। নবু মামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার। লাল মামি তো নবু মামাকে চিনতেই পারে না। কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়িয়েছেন। অমনি নবু মামা খপ করে তার হাত চেপে ধরলেন। মামি বললেন, নবু নাকি? তুমি তো বদলে গেছো। মামি নবু মামিকে আজ প্রথম তুমি করে বললেন। নবু মামা হেসেই কুল পান না। হাসি থামিয়ে কোনো মতে বললেন, ভাবি, তুমি আগের মতোই আছো। না, আগের মতো নয়, আগের চেয়ে সুন্দর। অনেকদিন পর নবু মামাকে দেখে কি যে ভালো লাগলো। তাছাড়া মামা এত বেশি বদলে গেছেন কি করে সেও এক বিস্ময়। ছোটবেলায় তো দুজনকে একই রকম দেখাতো। আমি পরম বিস্ময় নিয়ে নবু মামার পিছু পিছু ফিরতে লাগলাম। নবু মামার গল্প আর ফুরোয় না। স্কুলের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, রাজশাহীর গল্প। এর মধ্যে রাজশাহী থেকে নাটোর রাজবাড়িতে গিয়েছিলেন তার গল্প। আমি শুনি আর অবাক হই। নবু মামা ক্লান্ত হয়ে এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও পাশে শুয়ে আছি, কখন নবু মামা জাগবেন সেই আশায়। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধে গড়িয়ে রাত। ছোট নানিজান এসে ডেকে তুললেন। দুজনে চলে গেলাম লাল মামির ঘরে। মামির প্রতি নবু মামার শৈশবের যে টান ছিল তা দেখলাম এতদিনের অদর্শনে এতটুকুও কমেনি, বরং বেড়েছে। লাল মামি বললেন, নবু, আমার ভীষণ মাথা ধরেছে, পরে গল্প করব তোমার সাথে। নবু মামা হো হো করে হাসেন। না, গল্প এখনই করতে হবে, আর আগের মতো তুই করে ডাকতে হবে। এই বলে নবু মামা দরজায় খিল এঁটে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম নবু মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন।
তোমার জন্য কি এনেছি দেখো ভাবি। কি? বলো তো দেখি কি, আন্দাজ করো। লাল মামি ভ্রু কুঞ্চিত করলেন। নবু মামা বললেন, ছোটবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলে, আজকে আমি সিগারেট নিয়ে এসেছি, আজকে আবার খেতে হবে। তুমি কি এর মধ্যেই সিগারেট ধরেছো নাকি? না, ধরিনি, তোমার জন্য এনেছি। বলেই নবু মামা নিজে একটা সিগারেট ধরিয়ে লাল মামির দিকে তাকিয়ে হাসতে লাগলেন। লাল মামি বললেন, আমি সিগারেট খাবো না। খেতেই হবে। নবু মামা জোর করে মামির মুখে সিগারেট গুঁজে দিলেন। থুথু করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন, তুমি বড় বেড়া হয়ে গেছো নবু। নবু মামা ভূক্ষেপ করলেন না, কায়দা করে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলেন। একসময় বললেন, ভাবি, তোমার কাছে আমি এত চিঠি লিখলাম, জবাব দাওনি কেন? একটা তো দিয়েছি। না, এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে। এই বলে নবু মামা বেরিয়ে এলেন। বললেন, রঞ্জু, চলো মাঠে বেড়াই, খুব বাতাস দিচ্ছে, মাঠে হাঁটলে খিদে হবে। সে রাতে প্রচুর জ্যোৎস্না হয়েছে, চকচক করছে চারিদিক, ঠান্ডা একটা বাতাস বইছে। নবু মামা চেঁচিয়ে বললেন, কি জ্যোৎস্না, খেতে ইচ্ছে হয়, মনে হয় কপ কপ করে খেয়ে ফেলি। নবু মামা মুখ হাঁ করে খাবার ভঙ্গি করতে লাগল। বিস্মিত হয়ে আমি তার আনন্দ দেখলাম। অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাদশা মামা চুপচাপ জলচৌকিতে বসে আছেন। নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন, কখন এসেছিস? সকালে। তুমি কোথায় ছিলে? বাদশা মামা বিড়বিড় করে কি বললেন বোঝা গেল। নবু মামা বললেন, তোমার কি হয়েছে? বাদশা মামা এর উত্তরেও বিড়বিড় করলেন। ভাত খেতে খেতে নবু মামা বললেন, বাদশা ভাইয়ের কি হয়েছে? নানিজান বললেন, জাদু করেছে তাকে। কে জাদু করেছে? কে আবার? বউ। নবু মামা রেগে গিয়ে বলল, কি সব সময় বাজে কথা বলেন? নানিজান বললেন, কি যে গুণের বউ, তা কি আর এতদিনে জানতে বাকি আছে আমার? বাদশার দিকে চোখ তুলে তাকাতে পারি না আমি। লালমামি কখন যে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছেন জানতে পারেনি। ঠান্ডা গলায় বললেন, কে জাদু করেছে মা? বউ। তুমি চোখ রাঙিয়ে কথা বলো কার সঙ্গে? আমি চোখ রাঙিয়েছি? তুমি কার উপর গরম দেখাও বউ? রূপের দেমাকে তো পা মাটিতে পড়ে না। এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারিনি আমি। বাঝা মেয়ে মানুষ বলে সারা দুনিয়ার লোকে তোমাকে ডাকে। নবু মামা বললেন, মা, আপনি চুপ করেন। কেন চুপ করব আমি? কাকে দরাই আমি? বাদশাকে আজকে বললে কাল সে 3 তালাক দেয়। লাল মামি বললেন, তাই বলেন না কেন? ওই তো বসে আছে চৌকিতে, যান গিয়ে বলেন। নবু মামা আর আমি দোতলায় ওকে দেখি, মামি চুপচাপ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাদের দেখে উঁচু গলায় বললেন, নবু, তুমি কালকে আমাকে বাবার বাড়িতে রেখে আসবে। নবু মামা চুপ করে রইলেন। নবু মামা 1 মাস রইলেন আমাদের সঙ্গে। তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন। প্রতিদিন সেগুলি পড়া হতো। লোহারমের কেচ্ছা বলে একটি বই ছিল, এমন হাসির। নবু মামা পড়তেন, আমি আর লাল মামি শুনে হেসে গড়াগড়ি। ছোট নানি যেন এক একদিন রেগে ভূত হতেন। আস্তে আস্তে পারো না বউ, তোমার শ্বশুর শুনলে কি হবে? মোহরের মা আমাদের শুনিয়ে শুনিয়ে বলতো, যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না। নবু মামা শুনতে পেলে বলতেন, মোহরের মা, তোমার রামসন্নাকে একটু এই বইটা পড়তে দিও, দেখি ব্যাটা হাসে কি কাঁদে। একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সফুরা খালা এসে হাজির হন। দরজার ওপাশে থেকে ফিসফিস করে বলছেন, ভাবি, তোমরা কি নিয়ে হাসছ? গল্প শুনে হাসছি, হাসির গল্প। সফুরা খালা ভিতরে এসে দাঁড়িয়ে মিটমিট হাসি হাসতে লাগলেন, যেন আমাদের কোনো গোপন অভিসন্ধি টের পেয়ে গেছেন। তারপর আগের মতো ফিসফিসে গলায় বললেন, হাসির গল্প আমার ভালো লাগে না। তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে নবু মামার গল্প পড়া শুনলেন। তারপর বললেন, চলো না, সবাই মিলে দিঘির ঘাট থেকে বেরিয়ে আসেন, এখন তো আর লোকজন নেই। সেদিন থেকে আমাদের রুটিন হলো গল্প টল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া। বেড়াতে বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকত না। স্কুল থেকে শিখে আসা একটা হিন্দি গান বেসুরো গালে ধরে বসতেন। প্রথম লাইনটি বোধহয় এইরকম ছিল, মাটি মে পোরান, মাটি মে শ্রাবণ, মাটি মে তানবান জায়গা। আজকের গল্পের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও অনেক নতুন নতুন গল্প পেতে পাশেই থাকবেন।
ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর শুনতে থাকুন গল্পের অঙ্কান।